আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, যারা যারা আমার ভিডিওগুলো পরিপূর্ণ দেখেন বা আমার সংবাদ পছন্দ করেন, তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি একটা ভিডিওতে সারা দিনের ঘটে যাওয়া 10টা 15টা 12টা এরকমভাবে প্রতিবেদন কাভার করার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওতেও এর ব্যতিক্রম কিছু ঘটবে না। মোটামুটি 20টা প্রতিবেদন কাভার করব আজকের দিনের ঘটে যাওয়া, এবং সবচেয়ে যে আলোচিত যে বিষয়গুলো টাইটেল এবং থাম্বনেইলে যেটা দেখছেন সেই ব্যাপারগুলোও থাকবে। মিথ্যা বানোয়াট কোনো নিউজ এই চ্যানেলে পাবেন না। একটু আগে অথবা পরে বিষয়টা ক্লিয়ার হবেন। গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো আমরা একটু শেষে দেওয়ার চেষ্টা করি। এখন মূল টার্গেট হচ্ছে ডক্টর ইউনূস। এমন একটা চাঞ্চল্যকর তথ্য আসছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। এবং সেই সাথে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তার সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাকবিতণ্ডা তৈরি হয়েছে নেতাকর্মীদের ভিতরে। বিএনপি এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা অগোছালো সম্পর্ক তৈরি হচ্ছে। এখন ডক্টর ইউনূসকে নিয়ে নানান সমালোচনা, জামাত একের পর এক খেলা খেলতেছে। সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে। অনুরোধ করব পরিপূর্ণ ভিডিও দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে একটা লাইক করবেন, প্লিজ একটা লাইক করেন। প্রথমেই চলেন আমরা একাধারে 20টা প্রতিবেদন কাভার করব, তারপরেই ডক্টর ইউনূস আসলে তারে নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে সেটা একটু আপনারা শুনে যাবেন। প্রথমে আসেন রুহুল করিম রেজভী ভাই, তিনি যে কথাটা বলছেন যে বিএনপির কোনো নেতাকর্মী অসামাজিক বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নয়, বিএনপি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে জড়িত নয়, এরকম হচ্ছে রেজভী ভাইয়ের দাবি। আপনারাও কি এরকমটা মনে করেন? একটু কমেন্ট করে জানায়েন। এবং আমি বললাম যে বিএনপি এবং ডক্টর ইউনূসের ভিতরে যে একটা সুসম্পর্ক ছিল সেটা ফাটল ধরতেছে জুলাই সনদকে কেন্দ্র করে। রুহুল করিম রেজভী ভাই বলছেন যে পৃষ্ঠায় আমরা স্বাক্ষর করছি সেই জায়গা থেকে পৃষ্ঠা বাতিল করা হয়েছে, নতুন পৃষ্ঠায় অ্যাড করা হয়েছে, এরকম অনেক অভিযোগ উঠতেছে। আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই বলছেন যে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা তো জনগণ। আপনারা কি মনে করেন যে ডক্টর ইউনূস আসলেও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নাকি তাকে কাজ করতে দেওয়া হয় নাই? কোনটা একটু কমেন্ট করে জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই আরও বলছেন দেশে সংকট তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের উপরে একের পর এক আঙ্গুল তুলে গুলি চালাচ্ছে বিএনপি। এবং সেই সাথে জামাতের একজন নেতা বলছেন যে চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা। এখন যখন এই কথা তিনি বলতেছেন, আমার প্রশ্ন হচ্ছে আপনারাও তো সেই কথার সাথে সায় দিয়েছেন যে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, রোজার আগেও আমরা নির্বাচন চাই। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ চাপে ঘোষণা করতেছে, এরকম কথা কেন বলেন? এটা খুবই দুঃখজনক। এবং সেই সাথে জামাত ইসলামকে বিএনপি তো খোঁচাইতেছি, আপনারা দেখতেছেন একে অপরের পিছনে লাইগেই আছে সব সময়। আমাদের সালাউদ্দিন ভাই বলছে মওদুদি নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী। জামাতকে মওদুদি ট্যাগ দেওয়া হয় যে তারা মদিনার ইসলাম মানে না, মওদুদির ইসলাম মানে। তো সালাউদ্দিন ভাই এই কথাটা বলছেন। দুদিন আগেও যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললো যে আমরা ইসলামী আইনে বিশ্বাসী না, তো এটা একটু কেমন হয়ে গেল না? বিষয়গুলো বুঝে নিয়েন আর কি। এবং দেখেন ভোলায় বিএনপি বিজিবি পাল্টাপাল্টি ধাওয়া, মোটামুটি আহত 30 জন। এটা হচ্ছে আজকের প্রতিবেদন, আমার দেশ পত্রিকার প্রতিবেদনগুলো আমি পড়তেছি। এবং একটা ভালো কাজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই করছেন যে বিচারের জন্য হাসিনাকে ফেরত চাইছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই। এবং সেই সাথে ইউনূসের অবস্থা হাসিনার চেয়েও খারাপ হবে, ডক্টর রেদওয়ান ভাই এই কথাটা বলছেন। কেন বলছেন আমি জানি না। ডক্টর ইউনূসের নিউজটা আসতেছে, একটু সাথে থাকেন। আমি আগে এই নিউজগুলো একটু কাভার করিনি, আজকের দিনের যে সমস্ত নিউজ। আমাদের জামাত ইসলামের আমির বলছেন জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট না হয় তাহলে এর কোনো মূল্য নাই। গণভোট নিয়ে কিন্তু অনেক বিতর্ক চলতেছে, এখনও কিন্তু সিদ্ধান্ত আসেনি। এবং সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন পর্যন্ত বিদেশ যেতে পারবে না সরকারি কর্মকর্তারা। এই যে সিদ্ধান্ত, এটা কি আপনারা সাধুবাদ জানাবেন? একটু কমেন্ট করে জানাবেন। এবং এই সমস্ত নিউজ দেখলে আমার অনেক হাসি পায়, অনেক কষ্টও লাগে। বঙ্গবন্ধু পরিষদ নেতা এখন সোনালী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি।
আমার দেশ পত্রিকার প্রতিবেদন, এটা আমি বানিয়ে বা বাড়িয়ে কিছু বলতেছি না। চিন্তা করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে 6 লাভ, বিএনপির কি ত্যাগী নেতাকর্মীরা নাই? তাদেরকে কেন পদ দেন না বুঝি না। আচ্ছা, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে ইসি যে আগামী সংসদ নির্বাচনে কয়েদিরা যারা কারাগারে আছেন তারাও আর কি ভোট দিতে পারবেন, এরকম একটা সিস্টেম তারা চালু করতে যাচ্ছে। এবং যেটা বলতেছিলাম যে হাসিনার সাক্ষাৎকারে হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতাকর্মীরা, কারণ আওয়ামী লীগ বলছে যে আমরা শেখ পরিবার ক্ষমতায় নাও থাকতে পারি, বা যদি ভালো সরকার না আসে, জনগণের ভোটের সরকার, বৈধ সরকার না আসে, আমি দেশে ফিরবো না, ভারতেই থাকবো। এই সমস্ত কথা শুনে আর কি আওয়ামী লীগ নেতারা আর কি কষ্ট পাইছে, বুঝছেন। এবং সেই সাথে ডক্টর জাকির নায়েককে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ, এমনটাই আমার দেশ পত্রিকা জানাচ্ছে। এবং আমাদের রাশেদ ভাই বলছে জুলাই সনদের স্বাক্ষরের পর সংশোধনের কোনো সুযোগ নাই। অবশ্যই। এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তাফসিল ঘোষণা করা হবে, ইসি এমনটাই বলতেছে। এবং সেই সাথে কল্যাণ রাষ্ট্র গঠনে জামাত প্রার্থীদের বিজয়ী করুন, অধ্যাপক মুজিবুর ভাই এই কথা বলছেন যে কল্যাণকর রাষ্ট্র যদি আপনারা গড়তে চান তাহলে জামাতের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এখন আপনারা কি বিজয়ী করবেন? একটু কমেন্ট করে জানান। এবং আমাদের প্রেস সচিব শফিকুল আলম ভাই বলছেন নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যে পেছানোর শক্তি কারো নাই। একদম স্পষ্ট কথা, এখন দেখা যাক কি হয়। এবং হাসিনার পিয়নের বিরুদ্ধে 100 কোটি টাকা পাচারের মামলা দেওয়া হয়েছে। 100 কোটি, বেশি না, বুঝছেন। এবং সেই সাথে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের 3000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, পত্রিকা বলতেছে। এবং আমাদের তাহের ভাই বলছে যে এই সরকার যেন বিএনপির সরকারি রূপান্তরিত না হয়, এই আবেদনটা তিনি করছেন। এইবার আসেন সবচেয়ে আলোচনার যে বিষয়টা, এই পর্যন্ত যারা দেখতেছেন তারা আসলে টাইটেল এবং থাম্বনেইল যেটা দিয়েছি সেই সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। আরও কিছু বিষয় আমরা ক্লিয়ার করছি, কিন্তু মূল যে বিষয়টা সেটা এখন আমরা আলোচনা করব। এর আগে যে নিউজগুলো দিলাম এগুলো আজকেরই প্রতিবেদন, সেগুলো আগে কাভার করলাম। এখন এই পর্যন্ত যদি কেউ না দেখে তাহলে তো সে আমার কথা বুঝবে না যে আমি সত্য লিখলাম না মিথ্যা লিখলাম, এই জন্য আর কি। এনায়েতের জবানবন্দিতে বেরিয়ে এলো ডক্টর ইউনূসকে হটানোর ষড়যন্ত্রের নেটওয়ার্ক। এই যে এই ব্যক্তিটা হচ্ছে এনায়েত। এখন তিনি কি করছে যে টার্গেট ডক্টর ইউনূস সরকারের পতন, এনায়েতের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন করছে, আমরা এখন সেই প্রতিবেদনের ভিতরে কি আছে সেটা একটু জানবো, তাহলেই বুঝতে পারবো যে আসলে কি করা হচ্ছে। টার্গেট ডক্টর ইউনূসের পতন, এনায়েতের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম মাসুদ করিম সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এর মধ্য দিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে। এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদে কে প্রধান উপদেষ্টা এবং কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্রের নেটওয়ার্কে এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বল জড়িত। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। বৈঠকগুলোয় উপস্থিতি ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা ও সাংবাদিক। ষড়যন্ত্রের সরকার প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ, নাম প্রকাশ করে নাই। সূত্র আরও জানায় এনায়েত করিমের জবানবন্দিতে তার সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলেও জানা গেছে। এছাড়া অন্য একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী লীগ একটি ব্যবসায়ী গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে এনায়েত করিমকে 6 কোটি টাকা দেয়। রিমান্ডে ও আদালতের জবানবন্দিতে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যর নাম প্রকাশ করেন ইতিমধ্যেই তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে গত বৃহস্পতিবার সাবেক বিএনপির সরকারের প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিদেশ যাত্রায় অনুমতি না দেওয়ার পিছনে এর সংযোগ থাকতে পারে। মিলন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন দেশে যেতে দেওয়া হয়নি সরকারের কাছে তার কারণ জানতে চান। এর আগে বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন, সেখানে মিলন নামটি লেখা ছিল না, তাই এই ভুলের কারণে বিমানবন্দর তাকে ফেরত পাঠিয়েছে। এনায়েত করিমের জবানবন্দিতে উল্লেখিত ষড়যন্ত্রের কথা এমন একটা সময় ফাঁস হয় যখন দেশের এক ধরনের অস্থিরতা চলছে।
ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল চেষ্টা হতে পারে আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ এনায়েত করিমের ঘটনার মতো নতুন করে আরও ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। গত 13 সেপ্টেম্বর রাজধানীর মিট্রো রোডের ডিবি অফিসের সামনে সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ এনায়েত করিমকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইডির এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালক বলে দাবি করেন। পুলিশ থেকে এরপরে তার সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেফতার করে 54 ধারায় আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ডে নেয়। রিমান্ড পুলিশের জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেন তার সিআইডির এজেন্ট ও রাশিয়া অঞ্চলের পরিচালকের পরিচয় ভুয়া। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানিয়েছিলেন 2014 সালে বিএনপি ভাঙ্গার তিনি জড়িত ছিলেন। ডিজিএফের তৎকালীন কর্মকর্তা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যোগসূত্রে তিনি এই কাজ করেন। তিনি আরও স্বীকার করেন দেশে যখনই কোনো রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয় তখনই তিনি বাংলাদেশে আসেন এবং কিছু অর্থ বিনিয়োগ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এভাবেই তিনি 2014, 18, 24 সালের নির্বাচনে এসে তৎপরতা চালান এবং তৎকালীন ডিজিএফআই এবং যৌথভাবে তাকে ভাড়াটিয়া হিসেবে কাজে লাগায়। এখন এই যে তথ্যটা দিলাম এটা তো ভালো তথ্য, তাই না? এই পর্যন্ত যদি কেউ না দেখে তাহলে আমাকে সবাই ভুল বুঝবে, বিষয়টা এরকম। তো আর বেশি কথা বাড়াবো না, অলরেডি 12 মিনিটের ভিডিও হয়ে গেছে। আশা করছি যারা শেষ পর্যন্ত দেখছেন একটু জানাবেন যে ভাই আমি শেষ পর্যন্ত দেখছি, এতটুকু আপনাদের কাছে আশা করি, তাহলে বুঝবো যে আসলে আমার সংবাদগুলো কারা পরিপূর্ণ শুনেন। এতটুকু আপনাদের কাছে আশা থাকলেও শেষ পর্যন্ত যেহেতু দেখছেন একটা কমেন্টও করে দিন। হ্যাঁ, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।